হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানব ত্রিকোণমিতি সম্পর্কে। ত্রিকোণমিতি, ত্রি মানে হচ্ছে তিনটি, আর কোণ মানে তো কোণই, আর মিতি মানে হচ্ছে পরিমাপ বা পরিমাণ। তিনটি কোণের পরিমাণ যে অধ্যায়ে হয় তাকে আমরা একসঙ্গে বলবো যে ত্রিকোণমিতি। তিনটে কোণ বা তিনটে বাহু বা তিনটে ধার এইসব নিয়ে আলোচনা যেখানেই হয় সেখানে আমরা বলবো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আমরা নিচু ক্লাস থেকেই শিখেছি, ক্লাস 10 থেকে আমরা শিখেছি ত্রিকোণমিতি ব্যাপারটা। ত্রিকোণমিতির যে অধ্যায়টা আমাদের ডেভেলপ করেছে তা মেনলি কিসের জন্য ডেভেলপ করেছে সেটা আমাদের জানা দরকার। কোনো ধরো পর্বত আছে, সে কতটা উচ্চতায় আছে, কোনো একটা বিন্দু থেকে সেটা খুব সহজে নির্ণয় কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে করা যাবে। বা কোনো একটা বড় উচ্চতার গাছ আছে, বা আকাশে চাঁদ অথবা তারা বা বিভিন্ন গ্রহ উপগ্রহ, পৃথিবী থেকে দূরত্ব কত, আগেকার যুগে কিন্তু আমাদের ত্রিকোণমিতির সাহায্যে কিন্তু নির্ণয় করা যেত বা নির্ণয় করা হতো। এইসবের জন্যই আমাদের ত্রিকোণমিতির উদ্ভব হয়েছে। বা বড় খরস্রোত নদী আছে, খরস্রোত নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ডিস্টেন্স কত, খরস্রোত নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ডিস্টেন্স কত। এসব কারণেই ত্রিকোণমিতি শাখার উদ্ভব হয়েছে। ত্রিকোণমিতি মেনলি আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে আমরা প্রথম কখন জানতে পারি? ত্রিকোণমিতি সম্পর্কে আমরা প্রথম জানতে পারি যে খ্রিস্টপূর্ব 1650 খ্রিস্টাব্দে আমরা মিশর দেশে একটা পাণ্ডুলিপি খুঁজে পাই। মানে সেই সমসাময়িক পাণ্ডুলিপি একটা খুঁজে পাওয়া যায়। সেই পাণ্ডুলিপির ভিতরে সেকেড, ACCED, ACKED, সেকেড মানে একটা শব্দ পাওয়া যায় সেকেড নামে। সেই সেকেড কি? সেই সেকেড হলো পিরামিডের ধার ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে। পিরামিডের এই যে ধার, এই ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা সেকেড, যেটা হচ্ছে কোট্যানজেন্টের সমতুল্য। ঠিক আছে, এখানেই প্রথম মানে ত্রিকোণমিতির ছোট্ট একটা ব্যবহার আমরা বলতে পারি যে প্রাচীনকালে এখানেই হয়েছে। কারণ মিশর দেশে তোমার পিরামিড ছিল, প্রাচীনকালে পিরামিড ছিল। সেই পিরামিডের উচ্চতা নির্ণয় করতো এবং কতটা ভূমিটা কতটা হবে সব কিছু নির্ণয় করার জন্য কিন্তু প্রাচীনকালে মিশরগুলো এখনও পর্যন্ত পৃথিবীর আশ্চর্যের তালিকায় আছে। কারণ সেগুলোর নিখুঁত পরিমাণ এবং কারুকার্য আজও দেখলে কিন্তু প্রতিটা মানুষ অবাক হয়ে যায়। সেখানে কিন্তু ত্রিকোণমিতির ব্যাপক প্রয়োগ আছে। একটা বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ হিপ্পারকাস গণিতের এই বিশেষ শাখার উদ্ভাবক হিসাবে ধরা হয়। এটা কেমন যে খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে। তাই খ্রিস্টের জন্ম 200 শতকটাকেই হলো ত্রিকোণমিতির জন্ম ধরা হয়। ত্রিকোণমিতির যে জন্ম সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 200 শতকটাকেই আমাদের ধরে নেওয়া হয়। কারণ হচ্ছে হিপ্পারকাস গ্রিক জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ, এই শাখার উদ্ভাবক বলে আমরা ধরে নিতে পারি। তারপর আবার নাসিরউদ্দিন, পারস্যের একটা গণিতবিদ, তার বইয়ে 1250 সালে এই ত্রিকোণমিতির ব্যাপক আলোচনা পায়, কিন্তু সেটা কোনো প্রকাশ পায় না, তার বইতেই সীমাবদ্ধ থাকে। সেটা 1250 সাল। তারপর 1533 খ্রিস্টাব্দে একজন জার্মান গণিতবিদ তার বইয়ে দে ট্রায়াঙ্গুলিস এই ত্রিকোণমিতির এই ব্যাপক আলোচনাগুলো, তত্ত্বগুলো প্রথম প্রকাশ পায়, মানে থিওরি আকারে প্রকাশ পায়, যেটাকে রিসার্চ বলে সেরকম আকারে প্রকাশ পায়। এই মোটামুটি আমাদের তোমার ত্রিকোণমিতির আবিষ্কারের হিস্ট্রি, মানে ত্রিকোণমিতির হিস্ট্রি বলা যেতে পারে।
এবার ত্রিকোণমিতির আমাদের কোণ বলতে কি বোঝাবো? কোণ বলতে আমরা বোঝাবো এই যে প্রথম এরকম OX অবস্থানে একটা আলোক রশ্মি আছে। আলোক রশ্মিটা যদি এই অবস্থানে যায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যায়, তাহলে আমাদের এটা P অবস্থানে গেল, তাহলে এই POX এটা একটা কোণ উৎপন্ন করলো। আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে তাকে আমরা বলবো ধনাত্মক কোণ। এটা যদি থিটা হয় তাহলে বলবো এটাকে আমরা বলবো ধনাত্মক কোণ বলবো। আর এই অবস্থান থেকে যদি এই অবস্থানে আসে, এই অবস্থানে যদি আসে, ঘড়ির কাঁটার দিকে যদি যাই, তাহলে তখন আমরা এই কোণটাকে বলবো P'(OX), এই কোণটাকে আমরা বলবো থিটাটাকে বলবো ঋণাত্মক কোণ। আমাদের কোণ 0 থেকে 360 ডিগ্রি মধ্যেই সীমাবদ্ধ থাকে, মানে এক পাক ঘুরলে যেটাকে আমরা বলি। এরকম যদি আমরা অ্যাক্সিস এটাকে ভাগ করি, তাহলে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এইখান থেকে এই পর্যন্ত এক পাক ঘুরলে আমরা বলি যে 360 ডিগ্রি অতিক্রম করেছে। আবার যদি এক পাক ঘোরার পর আবার যদি এগোই, তখন আবার সেই 360-এর সঙ্গে আমাদের যোগ হবে। যতটা এগোবে ততটা আমাদের যোগ হবে। যদি থিটা এগোই তাহলে থিটা যোগ হবে। তাহলে এই আমাদের কোণের ধারণা। কোণ আমরা দেখলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক কোণ উৎপন্ন হবে, আর ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। কোণ পরিমাপের পদ্ধতি হলো আমাদের তিনটে। এক নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, 2 নম্বর শতক পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এইগুলো পূর্ব আলোচনা আমরা ক্লাস 9-10-এ করেছি। এখন শুধু আমাদের বেসিক আইডিয়াগুলো নেওয়ার জন্য আমরা এগুলো পড়ে নিচ্ছি এখন। এবং আমরা ইম্পর্টেন্ট একটা কি থিওরি শিখেছিলাম যে S=r থিটা। সেটা কেমন? যে কোনো বৃত্তের কোনো চাপ ও ব্যাসার্ধের অনুপাত ওই চাপ সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মানের সমান, মানে θ=S/r। এটা আমরা শিখেছিলাম, একটা ইম্পর্টেন্ট উপপাদ্য আমরা এই চ্যাপ্টারে শিখেছিলাম। ঠিক আছে, 5 নম্বরে এটা বৃত্তীয় এককে প্রকাশ করবে, এটা তো আমাদের কাজ থাকলো। তারপর দেখো আমরা চলে যাব যে ত্রিকোণমিতিক অনুপাতসমূহ বা অপক্ষসমূহ ও আদর্শ কোণসমূহ। তাই এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে PMO বা OPM, আর এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তাহলে আমরা বাহুগুলোর অনুপাত আমরা জেনেছি। কেমনভাবে জেনেছি? যে লম্ব বাই অতিভুজ যদি হয়, লম্ব বাই অতিভুজ যদি হয়, তাহলে আমরা সেটাকে আমরা বলেছি সাইন থিটা কোণের সাইন, সেটাকে আমরা বলেছিলাম দ্যাট ইজ সাইন থিটা। আর কস থিটা সম্পর্কে আমরা কি বলেছিলাম বা কী শিখেছিলাম? যে ভূমি বাই অতিভুজ সমান যদি কস থিটা, ভূমি বাই অতিভুজকে কস থিটা বলেছিলাম, আর লম্ব বাই ভূমিগুল আমরা ট্যান থিটা আমরা জানি। কোসেক থিটা আমরা কি জানি? যে অতিভুজ বাই লম্বা মানে হচ্ছে কোসেক থিটা, সেক থিটা অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থিটা, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। এগুলো আমরা শিখেছিলাম, জাস্ট একবার আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার করে নেওয়া। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা স্কোয়ারের সঙ্গে সমান হবে না। সাইন থিটা স্কোয়ার মানে হচ্ছে দুটো থিটার গুণফল, ঠিক আছে। আর সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন থিটা, যেটাকে আমরা লিখতে পারি সাইন থিটা তার স্কোয়ার বাইরে। হ্যাঁ, এই ভুলগুলো অনেকের হয়, তাই এই আইডিয়াটা ক্লিয়ার রাখবে। আর এই আইডেন্টিটিটা আমরা সহজেই প্রুভ করা যায় যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। পিথাগোরাসের যে ফর্মুলা আছে যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যোগ করবে। সাইন স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার যোগ করবে, আর কস স্কোয়ার মানে এটা স্কোয়ার যোগ করবে, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার মানে কত? আমরা এখান থেকে পেয়েছি যে PM/OP তার স্কোয়ার। আর কস মানে হচ্ছে কত? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? OM/OP টোটালটা স্কোয়ার।
তাহলে এখান থেকে নিচে আমাদের ওপি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার, পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানেই হচ্ছে অতিভুজ স্কোয়ার, দ্যাট ইজ ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার, দ্যাট ইজ 1। তাহলে এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এইভাবে প্রুফগুলো করে। একইভাবে সিমিলার ওয়েতে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তারও প্রুফ করা যায়। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেটারও প্রুফ করা যায়। এই আইডেন্টিটি থেকে আমরা সহজেই দেখাতে পারি যে মাইনাস সাইন থিটা এবং কস থিটার রেঞ্জটা এটা হয়, যে এ কখনো একের থেকে বেশি হতে পারে না, ঠিক আছে। কারণ সাইন থিটার ক্ষেত্রে আমরা কী দেখে এসেছি, যে লম্ব উপরে আছে, নিচে অতিভুজ আছে, তাহলে অতিভুজটা সবসময় বড় হয়, লম্ব ছোট হয়। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারছি যে সাইন থিটার মান কখনো 1 থেকে অতিক্রম করে যাবে না। একইভাবে কস থিটার মানও এরকম 1 থেকে অতিক্রম করা যাবে না, ঠিক আছে। মানে সাইন থিটা কস থিটার মান কখনো 1 থেকে বড় হতে পারে না, মানে এই রেঞ্জের ভিতরে থাকবে। এই আইডেন্টিটিগুলো মনে রাখবে। একইভাবে তোমার সেক থিটা কোসেক থিটার মান 1 থেকে ছোট হতে পারে না, এ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। সেক থিটা এবং কোসেক থিটার মান অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। আর একইভাবে তোমার ট্যান থিটা কট থিটার যে কোনো মান হতে পারে, কারণ ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে কখনো লম্ব যদি বেশি হয়, ভূমি যদি কম হয়, তাহলে তখন 1 থেকে বেশি হবে। কখনো ভূমি যদি বেশি হয়, লম্ব যদি কম হয়, তাহলে 1 থেকে কম হবে। তাই ট্যান থিটা এবং কট থিটার মান যে কোনো মান হতে পারে, যে কোনো ধনাত্মক মান হতে পারে। তাই এই রেঞ্জটা, ট্যান থিটার রেঞ্জটা তোমার -ইনফিনিটি থেকে +ইনফিনিটিতে রান করে, ট্যান থিটা এবং কট থিটা। সিমিলার ওয়েতেও কট থিটাটা আমাদের -ইনফিনিটি থেকে থেকে রান করে, যে কোনো মান হতে পারে। তাহলে 3টে মান মনে রাখবে, যে সাইন থিটা কস থিটার রেঞ্জ, সেক থিটা কী মান নেয়, আর ট্যান থিটা কী মান নেয়। আর আমরা টেবিল আমরা শিখেছি, কিন্তু ট্রিগোনোমেট্রিক যে টেবিল, যে সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, একইভাবে কস ট্যান, এদের মানগুলো আমরা জানি। এই টেবিলগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার, যেটা উচ্চ মাধ্যমিকে আছে ক্লাস 11-এর যে সিলেবাস, সেদিকে আমরা এগিয়ে যাব। লাস্টে একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা করবে যে a sin phi মাইনাস b cos phi সমান c যদি হয়, তাহলে a cos phi প্লাস b sin phi সমান, তোমাকে প্রমাণ করতে হবে যে +- √a² + b² - c²।